আপনার দেখছেন হরর ওয়ার্ল্ড। গ্রামের নাম ছিল মাধবপুর। ঢাকা থেকে প্রায় ৫০ মাইল দূরে, যেখানে রাতের অন্ধকার এতটাই ঘন হয় যে হাতের ৫ আঙুল দেখা যায় না। সেপ্টেম্বর মাসের এক বিকেলে আমি সেখানে পৌঁছেছিলাম। আকাশ ছিল মেঘলা, বাতাসে ছিল অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন কোথাও কিছু পচছে। আমার নাম রিয়াদ, বয়স ২৫। ঢাকায় একটা আইটি কোম্পানিতে চাকরি করি। মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম, কিন্তু এসে জানলাম মামামামি দুজনেই জরুরি কাজে শহরে গিয়েছেন। আগামীকাল ফিরবেন। শুধু কাজের ছেলে রহিম আর বুড়ো কেয়ারটেকার আলতাফ চাচা ছিলেন বাড়িতে। বাড়িটা ছিল বিশাল। পুরনো জমিদার বাড়ি, যার অনেকটাই এখন ভাঙা। লাল ইটের দেয়াল, বড় বড় জানালা, আর সিঁড়ির রেলিংয়ে শ্যাওলা জমেছে। চারপাশে আমগাছ, কাঁঠালগাছ আর ঘন বাঁশঝাড়। বাড়ির পেছনে একটা পুরনো পুকুর, যার কথা মামা আগে কখনো বলেননি। সন্ধ্যা হতেই আলতাফ চাচা আমার ঘরে এলেন। তার বয়স হবে ৭০-এর কাছাকাছি, চোখ ঘোলাটে, হাত কাঁপে। কিন্তু তার চেহারায় যে ভয়ের ছাপ ছিল, সেটা বয়সের দুর্বলতা নয়, অন্য কিছু। বাবা, রাত হইয়া গেল। বাইরে বেরোইবেন না, তিনি আমাকে সতর্ক করলেন, তার কণ্ঠে অদ্ভুত একটা কম্পন। কেন চাচা? এত ভয় কিসের? আমি হেসে জিজ্ঞেস করলাম, ভাবলাম গ্রামের মানুষ হয়তো কুসংস্কারে বিশ্বাস করে। তিনি চারপাশে তাকিয়ে নিলেন, যেন কেউ শুনছে কিনা। তারপর নিচু স্বরে বললেন, ওই যে পুকুরটা আছে না, বাড়ির পেছনে? ওইটা দিয়া রাইতে কেউ যায় না। যারা গেছে কথা শেষ না করেই থেমে গেলেন তিনি। তার হাত এতটাই কাঁপছিল যে তার ধরা লণ্ঠনের আলো দুলছিল। আমি বুঝতে পারলাম, এটা শুধু কুসংস্কার নয়। এই মানুষটা সত্যিই কিছু দেখেছে, কিছু জানে। যারা গেছে তাদের কি হয়েছে? আমি জোর করে জিজ্ঞেস করলাম। আলতাফ চাচা আমার দিকে তাকালেন। তার চোখে এমন ভয় যে আমার গা শিউরে উঠল। তারা আর ফিরে আসে নাই। অথবা ফিরে আইলেও মানুষ থাকে নাই। এই কথা বলে তিনি চলে গেলেন। আমি একা রইলাম ঘরে। বাইরে ঝিনি পোকার ডাক, দূরে কোথাও শেয়ালের ডাক। কিন্তু এসবের মধ্যেই যেন লুকিয়ে আছে অন্য কিছু, একটা অস্বস্তিকর নীরবতা। রাতে খাওয়ার পর শুয়ে থেকেও ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল আলতাফ চাচার কথা। জানালা দিয়ে বাইরে তাকালাম। অমাবস্যার রাত, চাঁদ নেই। শুধু দূরে কয়েকটা ফ্লিকার করা লণ্ঠনের আলো, যেগুলো গ্রামের অন্য বাড়িগুলোতে। হঠাৎ আমার কানে এল একটা শব্দ, কেউ যেন কাঁদছে। মহিলা কণ্ঠ, খুবই করুণ। প্রথমে ভাবলাম কল্পনা। কিন্তু শব্দটা আসতেই থাকল। আমি উঠে বসলাম বিছানায়। শব্দটা আসছিল পুকুরের দিক থেকে। আমি জানি আমার উচিত নয় বাইরে যাওয়া। আলতাফ চাচা নিষেধ করেছেন। কিন্তু কৌতূহল আমাকে টানছিল। আর সেই কান্নার শব্দ, এত করুণ যে মনে হচ্ছিল কেউ সত্যিই বিপদে আছে। আমি আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়লাম। করিডোরে কোনো আলো নেই। শুধু মোবাইলের টর্চলাইট ভরসা। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলাম। প্রতিটা সিঁড়িতে কর্কশ শব্দ হচ্ছিল। বাড়ির প্রধান দরজা খুলে বাইরে বেরোলাম। রাতের গ্রাম ছিল ভয়ঙ্কর নিস্তব্ধ। মনে হচ্ছিল পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে, শুধু আমি একা জেগে আছি। পুকুরটা ছিল প্রায় ২০০ গজ দূরে। পথে কোনো আলো নেই, শুধু আমার মোবাইলের আলো। যত এগোচ্ছিলাম ততই শব্দটা স্পষ্ট হচ্ছিল। এবার আমি বুঝতে পারলাম, শুধু কান্না নয়, কেউ সাহায্যের জন্য ডাকছে। কেউ আছো? আমাকে বাঁচাও। প্লিজ, কেউ সাহায্য করো। কণ্ঠটা এতটাই কাছে মনে হচ্ছিল যে মনে হলো পুকুরে কেউ ডুবে যাচ্ছে। আমি দৌড়াতে শুরু করলাম। পুকুরের ধারে পৌঁছেই আমি থমকে গেলাম। পানি ছিল কালো, একদম কালো। চাঁদের আলো না থাকলেও পানিতে সাধারণত কিছু প্রতিফলন হয়, আকাশের আভাস পাওয়া যায়। কিন্তু এই পুকুরের পানি ছিল যেন তরল কয়লা। চারপাশে ঘন কাটাঝোপ, বড় বড় শিমুল গাছ, যাদের ডালপালা পুকুরের উপর ঝুঁকে আছে। কোথাও কোনো মানুষ নেই, কিন্তু কান্নার আওয়াজ আসছেই। কে তুমি? কোথায় আছো? আমি চিৎকার করে ডাকলাম। আমার কণ্ঠ প্রতিধ্বনিত হল চারপাশে। কান্না থেমে গেল। এমন নীরবতা নেমে এলো যে আমি নিজের হৃদস্পন্দন শুনতে পেলাম। তারপর হঠাৎ পানিতে একটা আলোড়ন। আমি টর্চলাইট ফেললাম সেদিকে। যা দেখলাম তাতে আমার রক্ত জমে গেল। পানির ভেতর থেকে একটা মাথা ভেসে উঠছে। ধীরে ধীরে। প্রথমে চুল, লম্বা, কালো, ভেজা চুল, যেগুলো পানির সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আলাদা করা যাচ্ছে না। তারপর কপাল, তারপর
মুখ। আমার হাত থেকে মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল। সেই মুখে কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত যেখান থেকে কালো পানি ঝরছে। নাক নেই, শুধু একটা গর্ত। আর মুখটা মুখটা প্রায় কান পর্যন্ত ছেঁড়া, ভেতরে দেখা যাচ্ছে কালো ভাঙা দাঁত। গলা থেকে ঝুলছে পচা মাংসের টুকরো। সারা শরীরে সাদা শাড়ি, কিন্তু সেটা এখন কালো হয়ে গেছে শ্যাওলা আর পচনে। তুমি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? সেই জিনিসটা কথা বলল। কণ্ঠ এতটাই বিকৃত যে শুনে মনে হচ্ছিল পানির নিচ থেকে আসছে, গলার ভেতর দিয়ে বুদবুদ উঠছে। আমি কথা বলতে পারলাম না, শুধু দাঁড়িয়ে রইলাম হাঁ করে। দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন পাথর হয়ে গেছে। নড়তে পারছি না। বছরের পর বছর অপেক্ষা করেছি। কতজন এসেছে এই পুকুরের ধারে, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। তুমিই প্রথম। সে আস্তে আস্তে পানি থেকে উঠে আসতে লাগল। এখন আমি তার পুরো শরীর দেখতে পাচ্ছিলাম। সাদা শাড়ি থেকে ঝরছে কালো পানি। হাত দুটো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো হাড়ের মতো। গায়ে জোকের মতো কিছু লেগে আছে। সে এক পা দুপা করে এগোচ্ছে আমার দিকে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ আমার কাঁধ ধরল। আমি চিৎকার করে লাফ দিলাম, ঘুরে দেখলাম আলতাফ চাচা। তার হাতে একটা লণ্ঠন, মুখে ভয় আর রাগ। পাগল হইছ নাকি? এখানে কি করতেছ তুমি? তিনি আমার হাত ধরে প্রায় টেনে নিয়ে গেলেন। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই জিনিসটা এখনও দাঁড়িয়ে আছে পানির ধারে। তার হাত বাড়ানো আমার দিকে, যেন ধরতে চাইছে। তার মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছিল, শুধু একটা শব্দ, বারবার, ফিরে এসো, ফিরে এসো। আলতাফ চাচা আমাকে প্রায় টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে গেলেন। ভেতরে ঢুকেই দরজায় তালা দিলেন। তার হাত কাঁপছিল খুব। তিনি আমাকে বসালেন, নিজে এক গ্লা পানি খেলেন। তুমি ওরে দেখছ? সত্যি সত্যি দেখছ? তিনি জিজ্ঞেস করলেন, তার চোখে আতঙ্ক। আমি শুধু মাথা নাড়তে পারলাম। কথা বলার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি। আলতাফ চাচা দীর্ঘশ্বাস ফেললেন। মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তাইলে তোমার সাথে যা হয়েছিল আমার বাবার, তাই হইব তোমার সাথেও। আল্লাহ মাফ করোক। আলতাফ চাচা আমাকে রান্নাঘরে নিয়ে গেলেন। সেখানে চুলায় আগুন জ্বালালেন, চা বানালেন। রহিমকে ডেকে আনলেন। তিনজন বসলাম। বাইরে তখনও অন্ধকার, কিন্তু আর বাইরে তাকানোর সাহস হচ্ছিল না। শোনো বাবা, আলতাফ চাচা শুরু করলেন, আমি যা বলমু তা বিশ্বাস করা তোমার জন্য কঠিন হইব। কিন্তু বিশ্বাস করতে হইব, নাইলে তুমি বাঁচবা না। তারপর তিনি বলতে শুরু করলেন সেই গল্প। ২৫ বছর আগে এই গ্রামে একটা মেয়ে ছিল, নাম পারুল। বয়স ছিল ২৩ কি ২৪। দেখতে খুব সুন্দর, কিন্তু মাথায় সমস্যা ছিল। ছোটবেলা থেকেই সে অদ্ভুত আচরণ করত। কখনো একা একা কথা বলত, কখনো এমন জিনিস দেখত যা অন্য কেউ দেখতে পেত না। গ্রামের মানুষ প্রথমে ভাবত পাগল, পরে বলতে শুরু করল জিন ভর করেছে। পারুলের বাবা মা মারা গিয়েছিল যখন সে ছোট। সে থাকত তার চাচার বাড়িতে। কিন্তু চাচা চাচি তাকে ভালো রাখত না। খাবার ঠিকমতো দিত না, মারধর করত। পারুল বেশিরভাগ সময় একা একা পুকুরের ধারে বসে থাকত। সেই একই পুকুর যেটা এখন কালো। সেই পুকুর তখন স্বচ্ছ ছিল, আলতাফ চাচা বললেন। পদ্মফুল ফুট, মাছ ছিল। কিন্তু পারুল সেখানে বসে কি যেন দেখত, কার সাথে যেন কথা বলত। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করল। বলতে লাগল, পারুল শয়তানের সাথে কথা বলে। একজন ফকির আনা হল। সে বলল, পারুলের ভেতরে এক শক্তিশালী জিন ভর করেছে, একে বের করতে হবে। কিন্তু সেই ফকির ছিল ভণ্ড। আলতাফ চাচা বললেন, তার চোখে ঘৃণা। সে চাইছিল টাকা। পারুলের চাচার কাছে টাকা ছিল না। তখন সেই ফকির একটা উপায় বলল। সেই উপায় ছিল ভয়ঙ্কর। ফকির বলল, জিনকে মারতে হলে পারুলকে পানিতে ডুবাতে হবে। ৩ বার ডুবিয়ে তুলতে হবে। তৃতীয়বার যদি সে বেঁচে ওঠে তাহলে জিন বেরিয়ে যাবে। কিন্তু এই তো জানো, আলতাফ চাচা বললেন, কাউকে ৩ বার পানিতে ডুবাইলে সে মরবেই। এক ভরদুপুরে গ্রামের মানুষ পারুলকে ধরে নিয়ে গেল পুকুরে। পারুল কাঁদছিল, মিনতি করছিল, কিন্তু কেউ শুনল না। প্রথমবার ডুবানো হল। পারুল হাত পা ছুটছিল, শ্বাস নিতে পারছিল না। তুলে আনা হল। দ্বিতীয়বার ডুবানো হল। আরও বেশি সময় ধরে। পারুল প্রায় অজ্ঞান। তৃতীয়বার যখন ডুবানো হল, তখন আর উঠল না। পানি থেকে তুলে দেখা গেল পারুল মরে গেছে। আলতাফ চাচা বললেন,
চোখ বেরিয়ে আসছিল, মুখ দিয়ে ফেনা, হাত পা শক্ত হয়ে গেছিল কিন্তু মৃত্যুর আগে পারুল একটা কাজ করেছিল। তার হাতে একটা লাল চুড়ি ছিল, একমাত্র যে জিনিস তার মায়ের স্মৃতি। সেই চুড়ি সে খুলে ছুঁড়ে ফেলেছিল পানিতে। আর বলেছিল, যে আমাকে দেখতে পাইবে, তার 7 দিনের মাথায় আমি তারে লইয়া যামু এই পানির তলায়। আমার মতো করে মরবে সে গি। এই কথা শুনে গ্রামের মানুষ আরও ভয় পেয়ে গেল। পারুলের লাশ কবর দেওয়া হল না, ভাসিয়ে দেওয়া হল নদীতে। কিন্তু পরদিন সেই লাশ পাওয়া গেল পুকুরে ভাসছে। আবার নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হল। কিন্তু ছাই উড়ে এসে পড়ল পুকুরে। তারপর থেকে পুকুরের পানি কালো হতে শুরু করল, আলতাফ চাচা বললেন। মাছ মরতে লাগল, পদ্ম শুকিয়ে গেল। আর রাতে শোনা যেত কান্নার শব্দ। আলতাফ চাচার বাবা ছিলেন গ্রামের স্কুল মাস্টার। তিনি বিশ্বাস করতেন না এসব ভূতপ্রেতে। একদিন তিনি রাতে পুকুরের ধারে গেলেন প্রমাণ করতে যে কিছু নেই। কিন্তু সেদিন তিনি পারুলকে দেখলেন। বাবা ফিরে আইলেন, কিন্তু উনি আর আগের মতো রইলেন না। আলতাফ চাচা বললেন, চোখে পানি। সারাক্ষণ বলতেন, পারুল ডাকতেছে। 7 দিনের মাথায় 7 দিনের মাথায় উনারে পাওয়া গেল পুকুরে ডুবে মরা অবস্থায়। কিন্তু যেভাবে মরছিলেন, আল্লাহ! আলতাফ চাচার বাবার শরীরে পাওয়া গিয়েছিল আঁচড়ের দাগ, কামড়ের চিহ্ন। চোখ ছিল বেরিয়ে আসা, মুখে ফেনা। যেন কেউ জোর করে তাকে পানিতে চুবিয়ে রেখেছিল। এইটা আজকে বুধবার, আলতাফ চাচা বললেন। আগামী মঙ্গলবার রাইত পর্যন্ত তোমারে বাঁচাইতে হইব গে। আমার সারা শরীর কাঁপছিল। কিন্তু কিভাবে বাঁচব আমি? পারুলের সেই চুড়ি খুঁজে বের করতে হইব, আলতাফ চাচা বললেন। ওরে ফেরত দিতে হইব। তাইলে হয়তো ও ছেড়ে দিব তোমারে কি। কিন্তু চুড়ি তো পানিতে ছুঁড়ে ফেলেছিল, আমি বললাম। না, রহিম প্রথমবার মুখ খুল। চুড়িটা তুলে নিছিল করিম মিয়া। আমার দাদা দেখছিল। করিম মিয়া ভাবছিল সোনার, কিন্তু পরে বুঝছিল পিতলের। তবু রাখছিল করিম কই? আলতাফ চাচা জিজ্ঞেস করলেন। মরছে 5 বছর আগে। কিন্তু ওর ছেলে আছে, শহরে থাকে গি। আশার আলো দেখলাম। তাহলে আমরা কাল সকালেই যাব ওখানে। কিন্তু সেই রাত কাটানো ছিল সবচেয়ে কঠিন। আমরা 3 জন একসাথে রান্নাঘরে বসে রইলাম, আগুন জ্বালিয়ে। কেউ ঘুমোলাম না। বারবার মনে হচ্ছিল বাইরে কেউ হাঁটছে, জানালায় কেউ উকি দিচ্ছে। একবার আমার মনে হল দরজার হাতল ঘুরছে। পরের দিন ভোর হতেই আমরা রওনা দিলাম। করিমের ছেলে হাবিব থাকে শহরের উপকণ্ঠে। রিকশা, তারপর বাস করে প্রায় 2 ঘণ্টায় পৌঁছলাম। হাবিবের বাড়ি ছিল একটা গলির ভেতরে, ছোট্ট একটা দোতলা ঘর। হাবিব আমাদের দেখে অবাক হল। তাকে যখন বললাম এসেছি কেন, সে প্রথমে হাসল। কি সব বলতেছেন? এসব তো কুসংস্কার। কিন্তু আলতাফ চাচা তাকে পুরো ঘটনা বললেন। হাবিবের মুখ গম্ভীর হয়ে গেল। আমার বাবাও শেষ দিকে অদ্ভুত আচরণ করতেন, সে বলল। রাতে চিৎকার করতেন, বলতেন কেউ জ্যান টানছে। সেই চুড়ির কথা। হ্যাঁ, শুনেছি। বাবা কখনো সেটা ফেলে দিতে পারেননি। বলতেন ফেললে আবার ফিরে আসে গি। চুড়িটা কই আছে? আমি জিজ্ঞেস করলাম, উত্তেজনা। বাবার পুরনো জিনিসপত্র মাটির ঘরে রাখা আছে, হাবিব বলল। কিন্তু ওখানে কেউ যায় না। আমার মা বলেন রাতে ওই ঘর থেকে শব্দ হয় গি। আমরা গেলাম সেই মাটির ঘরে। বাড়ির পেছনে অন্ধকার একটা জায়গা। দরজা খুলতেই বাসি পচা গন্ধ বেরিয়ে এল। ভেতরে পুরনো আসবাবপত্র, বাক্স, কাপড়চোপড়ের স্তূপ। আমরা খুঁজতে শুরু করলাম। প্রায় আধ ঘণ্টা খোঁজার পর হঠাৎ রহিম চিৎকার করে উঠল। পাইছি! একটা লোহার বাক্সে পুরনো কাপড়ের নিচে চাপা ছিল সেই চুড়ি। লাল রঙের, মোটা পিতলের। কিন্তু চুড়িতে কালো কালো দাগ, রক্তের দাগ, শুকিয়ে গেছে। চুড়ি হাতে নেওয়া মাত্রই আমার হাত জ্বলে উঠল। এত ঠান্ডা যে হাত পুড়ে যাচ্ছে মনে হল। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমাদের সবার নিঃশ্বাস বাষ্প হয়ে বেরোচ্ছিল। তারপর শুনলাম সেই কণ্ঠ, এতটাই কাছে যে মনে হল কেউ কানে কানে বলছে। পাইজা গেছ? ভাবছ এইটা দিলেই আমি ছাড়মু তোমাকে? না, না। তুমি আমারে দেখছ। তুমি আমার আমরা দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। বাইরে সূর্যের আলো, কিন্তু তাতেও গরম লাগছিল না। হাবিব আমাদের চা দিল, কিন্তু কারোরই পান করার ইচ্ছা হল না। আলতাফ চাচা চুড়িটা একটা কাপড়ে মুড়ে রাখলেন।
এখন কি করুম তিনি জিজ্ঞেস করলেন। একটা পীরের কাছে যাইতে হইব, রহিম বলল। আমার মামা চেনেন একজনকে, খুব শক্তিশালী। উনি হয়তো পারবেন। ঘি আমরা গেলাম সেই পীরের কাছে। নাম মাওলানা শাখাওয়াত। বয়স্ক মানুষ, দাড়িতে পাক ধরেছে, কিন্তু চোখ তীক্ষ্ণ। চুড়ি দেখেই তার মুখ গম্ভীর হয়ে গেল। এইটা রাখছিলা কই, তিনি জিজ্ঞেস করলেন। আমরা সব খুলে বললাম। তিনি মাথা নাড়লেন। এই চুড়িতে ওই মেয়ের রক্ত লাগছে। আর ওর মরণের সময়ের অভিশাপ। এইটা শুধু ফেরত দিলে হইব না। একটা দোয়া পড়া তাবিজ লাগব। আর নিয়ম মাফিক ফেরত দিতে হইব। কি নিয়ম, আমি জিজ্ঞেস করলাম। মঙ্গলবার রাইতে পুকুরের ধারে। ঠিক মধ্যরাইতে। চুড়ি আর এই তাবিজ পানিতে ছাড়তে হইব। আর কিছু আয়াত পড়তে হইব। তাইলে ওই আত্মা শান্তি পাইব। তিনি একটা তাবিজ বানিয়ে দিলেন, বিশেষ দোয়া লিখে। কিন্তু মনে রাখো, তিনি সতর্ক করলেন, ওই আত্মা চাইব না যাইতে। সে লড়াই করব। তোমরা সাবধানে থাকিও। আমরা ফিরে এলাম গ্রামে। বাকি 3 দিন কাটল আতঙ্কে। প্রতি রাতে পারুল আমার সামনে আসত। কখনো জানালার বাইরে দাঁড়িয়ে, কখনো ঘরের কোণে, কখনো বিছানার পাশে। তার সেই বিকৃত মুখ, চোখের কালো গর্ত, আর সেই কণ্ঠ। আর মাত্র 3 দিন। 2 দিন। একদিন কি শনিবার রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমি আর ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই দেখতাম পারুলকে, পানির নিচে হাত বাড়িয়ে আছে। আমার খিদে নেই, পিপাসা নেই, শুধু ভয়। সেদিন বিকেলে গ্রামের একজন বুড়ি আমার সাথে দেখা করতে এলেন। নাম হাজেরা খাতুন। তিনি পারুলকে চিনতেন। পারুল মন্দ মেয়ে ছিল না, তিনি বললেন, চোখ মুছতে মুছতে। শুধু অসুস্থ ছিল। আমি ওরে খাওয়াতাম মাঝে মাঝে। ও আমাকে মা ডাকত। তাহলে ও এত রাগ কেন, আমি জিজ্ঞেস করলাম। কারণ ওর সাথে যা হয়েছে তা অন্যায় ছিল। ওরে মারা হয়েছে নিষ্ঠুরভাবে। ও কাউকে কোনো ক্ষতি করে নাই কখনো। শুধু আলাদা ছিল। আর এই গ্রামের মানুষ আলাদা কিছু সহ্য করতে পারে না। আমি ওকে শান্তি দিতে চাই, আমি বললাম। কিন্তু জানি না পারব কি না। হাজেরা খাতুন আমার হাত ধরলেন। পারুল যদি বুঝে যে তুমি ওর শত্রু না, বন্ধু, তাইলে হয়তো ও ছাড়ে দিব। ওর শুধু দরকার ছিল কেউ ওর কথা শুনুক। সেদিন রাতে আমি একটা চিঠি লিখলাম। পারুলের জন্য। লিখলাম যে আমি জানি তার সাথে কি অন্যায় হয়েছে, যে সে নিরপরাধ ছিল, যে তার প্রাপ্য ন্যায়বিচার সে পায়নি। লিখলাম যে আমি তাকে মনে রাখব, তার গল্প বলব, যাতে মানুষ জানে কি হয়েছিল। 6ষ্ঠ দিন, রবিবার। কাল রাতে যেতে হবে পুকুরে। আজ সারাদিন প্রস্তুতি নিলাম। আলতাফ চাচা, রহিম আর আরও 2 জন গ্রামের লোককে রাজি করালাম সাথে যেতে। তারা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষে রাজি হল। সন্ধ্যায় আকাশ ছিল লাল, যেন রক্তের রং। বাতাসে অদ্ভুত গন্ধ, পচা মাছ, শ্যাওলা, আর অন্য কিছু যা চেনা যাচ্ছিল না। গ্রামের কুকুরগুলো ডাকছিল না, পাখিরা চুপচাপ। যেন সবাই জানে আজ রাতে কিছু একটা হবে। রাতে খাওয়ার পর আমরা বসলাম। চুড়ি, তাবিজ, আর আমার লেখা চিঠি, সব একটা কাপড়ে মুড়ে রাখা। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলাম, দোয়া পড়লাম। রাত 8টা রওনা দিলাম। লণ্ঠন হাতে 5 জন মিলে। আকাশে চাঁদ নেই, তবে তারা আছে, কিন্তু সেগুলোও যেন অন্যরকম ম্লান। পুকুরের দিকে যেতে যেতে আমার মনে হচ্ছিল কেউ পেছন থেকে অনুসরণ করছে। বারবার পেছনে তাকাচ্ছিলাম, কিন্তু কিছু দেখছিলাম না। শুধু অন্ধকার। পুকুরের ধারে পৌঁছেই আমরা টের পেলাম কিছু একটা ভুল আছে। চারপাশে ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আমাদের নিঃশ্বাস বাষ্প হয়ে বেরোচ্ছিল। আর পানিতে। পানিতে ভাসছিল অসংখ্য মুখ। হ্যাঁ, মুখ। শত শত মুখ, সব মৃত, সব বিকৃত। কারো চোখ নেই, কারো মুখ ফাটা, কারো গলা থেকে হাড় বেরিয়ে আছে। এরা সব পারুলের শিকার, আলতাফ চাচা ফিসফিস করলেন। বিগত 25 বছরে যারা ওরে দেখছে। হঠাৎ পানি থেকে বেরিয়ে এল পারুল। কিন্তু এবার সে একা নয়। তার পেছনে আরও অনেকে, সব মৃত আত্মা, সব পচা শরীর। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। তোমরা ভাবছ এই চুড়ি আর তাবিজ দিলেই আমি চলে যামু, পারুল বলল। তার কণ্ঠ এবার আরও ভয়ঙ্কর, যেন 1000 কণ্ঠ একসাথে। আমার সাথে আছে আরও অনেকে। আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। সাথের 2 জন লোক ভয়ে দৌড়ে পালাল। রহিম অজ্ঞান হয়ে পড়ে গেল।
শুধু আলতাফ চাচা আর আমি দাঁড়িয়ে রইলাম। আলতাফ চাচা এগিয়ে গেলেন। তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তিনি এগিয়ে গেলেন। পারুল, তোমার সাথে অন্যায় হয়েছে। এইটা আমরা সবাই জানি। কিন্তু এই ছেলের কোনো দোষ নাই। ও তো তখন জন্মায়ও নাই। দোষ? দোষের কথা বলতাছ? পারুল চিৎকার করল। সেই চিৎকার এতটাই জোরে যে আমার কান ঝি ধরে গেল। আমারে পানিতে ডুবাইয়া মারছে ওই গ্রামের মানুষেরা। কোনো দোষ ছাড়াই। শুধু কারণ আমি আলাদা ছিলাম। আমার অপরাধ কি ছিল? আমি কি খুন করছিলাম? চুরি করছিলাম? না। আমি শুধু একা ছিলাম। আমি দেখলাম পারুলের সেই ভয়ঙ্কর মুখ থেকে কালো পানি গড়িয়ে পড়ছে, কান্না। আমি এগিয়ে গেলাম। হাতে সেই চিঠি। পারুল, আমি বললাম, চেষ্টা করছিলাম কণ্ঠস্থির রাখতে, তোমার সাথে যা হয়েছে তা ভয়ঙ্কর, অন্যায়, অমানবিক। তুমি শুধু একটা অসুস্থ মেয়ে ছিলে যার দরকার ছিল চিকিৎসা, ভালোবাসা। কিন্তু তুমি পেয়েছ ঘৃণা, নির্যাতন আর একটা ভয়ঙ্কর মৃত্যু। পারুল থামল। তার পেছনের আত্মাগুলো থামল। কিন্তু তুমি যদি এভাবে মানুষ মেরে যাও, তাহলে তুমি কি তাদের থেকে আলাদা থাকবে যারা তোমাকে মেরেছিল? আমি বললাম। তুমি কি শান্তি পাবে? তোমার আত্মা কি মুক্তি পাবে? শান্তি? পারুল হাসল। সেই হাসি শুনে মনে হলো হাত বেয়ে বরফ গড়িয়ে যাচ্ছে। শান্তি কাকে বলে আমি ভুলে গেছি। আমি শুধু জানি যন্ত্রণা। প্রতিদিন, প্রতি রাতে, 25 বছর ধরে। তুমি কি জানো কেমন লাগে পানির তলায় শ্বাস বন্ধ হয়ে মরতে? সে এগিয়ে এল আমার দিকে। প্রতিটা সেকেন্ড মনে হয় যুগ। ফুসফুস ফেটে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, চোখ বেরিয়ে আসতে চাইছে। আর তুমি জানো যে ওপরে আছে বাতাস, জীবন, কিন্তু তুমি পৌঁছাতে পারছ না। কারণ কেউ তোমাকে ধরে রেখেছে। জোর করে। আমার চোখে পানি এসে গেল। জানি না পারুল, জানি না কেমন লাগে। কিন্তু আমি জানি, তুমি যদি আমাকে নিয়ে যাও, আমার পরিবার সেই কষ্ট পাবে যা তোমার পরিবার পেয়েছিল। আমার মা, বাবা, তারা আমাকে খুঁজবে, কাঁদবে। তোমার মা বাবা যেমন কেঁদেছিল। পারুল থমকে গেল। তার সেই ভয়ঙ্কর মুখে এক ফোঁটা কান্না। আসল কান্না, কালো পানি নয়। আমি চুড়িটা এগিয়ে দিলাম। এটা তোমার মায়ের স্মৃতি। তোমার শেষ সম্পদ, যেটা কেড়ে নেওয়া হয়েছিল। আর এই তাবিজ, এটা তোমাকে শান্তি দেবে। তুমি মুক্ত হবে এই যন্ত্রণা থেকে। তুমি তোমার মা বাবার কাছে যেতে পারবে। পারুল আস্তে আস্তে হাত বাড়াল। তার হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। হাত যখন চুড়ি স্পর্শ করল, হঠাৎ একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল চারপাশে। এত উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে গেল। আলোর মধ্যে আমি দেখলাম পারুলের শরীর পাল্টাচ্ছে। সেই পচা, বিকৃত রূপ মিলিয়ে যাচ্ছে। তার জায়গায় দেখা দিচ্ছে একটা সাধারণ মেয়ে, সুন্দর, শান্ত, 23-24 বছরের। তার চোখে আর ঘৃণা নেই, শুধু কৃতজ্ঞতা। আমি মনে করতে পারছি, পারুল ফিসফিস করল। তার কণ্ঠ এখন স্বাভাবিক, মধুর। আমার মা কেমন দেখতে ছিল, আমার বাবা কিভাবে আমাকে কোলে নিত। আমি মনে করতে পারছি আমি কে ছিলাম। পুকুরের পানিতে ভাসমান সব মুখ অদৃশ্য হয়ে গেল। সেই মৃত আত্মাগুলোও মিলিয়ে গেল। শুধু পারুল দাঁড়িয়ে রইল, আলোর মধ্যে। কি ধন্যবাদ, সে বলল, আমার দিকে তাকিয়ে। 25 বছরে তুমিই প্রথম যে আমাকে মানুষ হিসেবে দেখলা, ভূত হিসেবে না। যে আমার কথা শুনলা, আমার যন্ত্রণা বুঝলা। তুমি এখন কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। পারুল আকাশের দিকে তাকাল। সেখানে একটা আলো দেখা দিয়েছিল, নরম, শান্ত। আমি যাচ্ছি যেখানে আমার যাওয়া উচিত ছিল 25 বছর আগে। আমার মা বাবার কাছে। একটা কথা আমি বললাম, তোমার গল্প আমি মানুষকে বলবো, যাতে তারা জানে কিভাবে ভয় আর কুসংস্কার একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলতে পারে। যাতে এরকম আর কখনো না হয়। পারুল মাথা নাড়ল। বলো, আমার গল্প বলো। আর মানুষকে বলো, যারা আলাদা, তাদের ভয় পেজো না। তাদের ভালোবাসো। তারপর সে আস্তে আস্তে মিলিয়ে গেল সেই আলোর মধ্যে। শেষবার যখন দেখলাম, সে হাসছিল, একটা সত্যিকারের হাসি, শান্তির হাসি। আলো মিলিয়ে গেল। আমরা দাঁড়িয়ে রইলাম পুকুরের ধারে। পানি এখন আর কালো নয়। চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে তাতে। বাতাসে সেই পচা গন্ধ নেই, এসেছে ফুলের গন্ধ।
মাটিতে পড়েছিল সেই লাল চুড়ি। আমি তুলে নিলাম। এখন আর ঠান্ডা লাগছে না, শুধু একটা সাধারণ চুড়ি। আমরা ফিরে এলাম। রহিম জ্ঞান ফিরে পেয়েছিল। আলতাফ চাচা কাঁদছিলেন। আমার বাবাও হয়তো এখন শান্তি পাইলেন, তিনি বললেন। পরদিন সকালে পুকুরটা দেখতে গেলাম। বিশ্বাস করতে পারলাম না। পানি স্বচ্ছ টলটলে। আর পানির উপরে ভাসছিল সাদা পদ্মফুল, শত শত পদ্মফুল। গ্রামের মানুষেরা এসে ভিড় করল। সবাই অবাক। ২৫ বছর পর পুকুরে আবার ফুল ফুটছে, তারা বলল। হাজেরা খাতুন এসে আমার হাত ধরলেন। তুমি পারুলরে শান্তি দিছ। আল্লাহ তোমার মঙ্গল করুক গে। আমি সেই চুড়িটা তাকে দিলাম। এটা পারুলের। এটা আপনি রাখুন, মনে রাখার জন্য। সেদিন রাতে আমি আমার লেখা চিঠিটা পড়লাম। তারপর সিদ্ধান্ত নিলাম পারুলের গল্প আমি লিখে রাখব, যাতে মানুষ জানে। এখন যখন সেই গ্রামে যাই, পুকুরটা দেখতে যাই। সেখানে এখন বাচ্চারা খেলে, মহিলারা কাপড় কাচে, মাছ ধরা হয়। জীবন ফিরে এসেছে। কিন্তু আজও যখন পুকুরের ধারে একা দাঁড়িয়ে থাকি, মনে হয় হালকা একটা বাতাস আসে। আর সেই বাতাসে জেনকে আস্তে করে বলে, ধন্যবাদ গি। আর আমি বলি, তুমি শান্তিতে থাকো পারুল। তোমার গল্প আমি কখনো ভুলব না গি।